হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আপনাদের জন্য গল্প লিখতেছিলাম, তখন আমার ফোনটা ভূমিকম্প শুরু করে দিল। মানে কেউ যেন ফোন করেছে। ফোনটা নিয়ে দেখি নতুন নাম্বার, মানে আমি চিনি না। অনেকক্ষণ পরে ফোনটা রিসিভ করলাম আর একটা মেইলি কণ্ঠ শুনতে পেলাম। অনেক সুন্দর, তবে বয়স মনে হয় বেশি হবে। তো উনি প্রথমে কথা বলতে লাগলেন। কেমন আছেন আর কি করছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আর আমি এখন গল্প লিখছি। ভালো। গল্প মানে বুঝলাম না। মানে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি গল্প লিখি। ও, আমার তো ফেসবুক নেই, তাই জানি না। আচ্ছা, আপনার নাম কি জানতে পারি? আমার নাম জুনায়েদ। আপনার নাম? আমার নাম ফারজানা। অনেক সুন্দর নাম। ধন্যবাদ। আপনি কি করেন জানতে পারি? আমি এখন গল্প লিখি আর এক অপরিচিতার সাথে কথা বলছি। আর আপনি? থুর, আপনি কি পড়াশোনা করেন কিনা চাকরি করেন সেটা বলতে চাচ্ছি। আমি মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি। এই রে, উনি তো অনেক বড় আমার চেয়ে। কথা তো অনেক সুন্দর, একটু মজা করা যায়। এবার একটি স্কুলে জয়েন করেছি আমাদের গ্রামে শিক্ষক হিসেবে। ডাহা মিথ্যা কথা? অনেক ভালো তো, আমিও জয়েন করব কুষ্টিয়ার একটি কলেজে। আপনার বাসাটা এখনো জানা হয়নি, কিন্তু আমার বাসা দৌলতপুর। আমার বাসা কুষ্টিয়া মজনপুর। আচ্ছা, আপনি থেকে কি আমরা তুমিতে আসতে পারি না? পারি তো। আপনারা কয় ভাই বোন আমি কি জানতে পারি? আমি মা বাবার একমাত্র মেয়ে। আপনারা? আমরা 2 ভাই 1 বোন। বোন বড় আর ভাই আমার ছোট। আপনার কথা না অনেক সুন্দর। মোটেও না, কারণ আমি জানি আমার কণ্ঠ কেমন, বুঝলেন? থুর, আপনার কথা বলার ধরনের কথা বলেছি, অনেক সুন্দর। ও তাই বলেন? তবে আমি জানি না, আপনার কথাও অনেক সুন্দর। তুমি বলতে বলেছি কিন্তু। সরি, তুমিও তো আপনি করে বলছো। আর বলবো না, বুঝলা? বুঝলাম। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। ওকে, বাই। বাই। এইভাবেই প্রতিদিন মেয়েটা ফোন করে কথা বলে, আর আমিও কেমন জানি তার প্রতি দুর্বল হয়ে গেছি। একদিন কথা না বললে আমার কিছুই ভালো লাগে না। বয়সে বড় হলে কেমন যেন বড্ড ভালোবেসে ফেলেছি। মেয়েটা আমার অনেক খেয়াল রাখে, আমি কি করছি, খাইছি কিনা, শরীর কেমন, বাবা মা পরিবারের সবাই কেমন আছে, সব খেয়াল রাখে। প্রায় 5-6 মাস চলে আমাদের কথা। হঠাৎ করে একদিন ফোন করে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, হ্যাঁ বলো, কি বলবে? জুনায়েদ, তুমি কি কাউকে লাভ করো? হ্যাঁ করি তো। আছে একজন, যাকে আমি দেখি নাই। কেমন সে, কেমন তার ব্যবহার? ধুর, কি বলে? শোনো, তোমাকে আমি একটি কথা বলতে চাই। তুমি কেমন ভাবে নিবে জানি না, তাও কথাটা বলতে হবে আমাকে। ফারজানা, আমার ভয় হচ্ছে। তোমার কিছু হয়নি তো? হয়েছে। আর সেটা হলো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি জুনায়েদ। এখন তুমি কিভাবে নিবে আমি জানি না। আমাকে কখনো দেখেছো তুমি? দেখোনি? না দেখে কিভাবে ভালোবাসলে? আমি অত কিছু জানি না। আমি জানি তোমাকে আমি যে কোনো কিছুর বিনিময়ে চাই, বুঝলে? তাই নাকি? আমার জন্য কি করতে পারবে শুনি? কি করতে হবে বলো? তোমার শরীরে কি আমার নাম লিখতে পারবে, ব্লেড দিয়ে কেটে? জানি পারবে না। আমি পারবো, তুমি দেখে নিও। এই যে শোনো, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আর কোথাও কেটে নাম লেখা লাগবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। এই থাক, আর দেওয়া লাগবে না, বিয়ের পরে দিও। ওকে জান, এখন রাখি, ঘুমাবো। অনেক রাত হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে। ওকে জান, বাই, শুভরাত্রি। এভাবে আরো 1 মাস চলে গেল আমাদের রিলেশনের। হঠাৎ একদিন ফারজানা ফোন করে বলছে দেখা করতে হবে। আমি তো পড়লাম মহা ঝামেলায়। কি করে ফারজানার সামনে যাব? ধুর, কি ঝামেলায় পড়লাম। অনেক ব্যস্ততা দেখিয়ে পার হলাম না। অবশেষে কথা দিলাম 18 তারিখে যাব। ফারজানা সব বলে দিল, কোথায় যাওয়া লাগবে। আমাকে পাঞ্জাবি পরে যেতে বলেছে, আর ও নাকি বোরকা পরে আসবে লাল কালারের। আজ 18 তারিখ সকালে
উঠে খেয়ে দিয়ে বাস ধরলাম, কুষ্টিয়া যেতে হবে। এর মধ্যে ফারজানা অনেকবার ফোন দিয়েছে, ও আগে এসে বসে আছে। বাস থেকে নেমে রিক্সা নিলাম রেনিউইক বাদের উদ্দেশ্যে, ওখানেই আছে। অলরেডি পৌঁছে গেছি, কিন্তু লাল বোরকা তো কোথাও দেখছি, আর যেখানে বসে থাকার কথা ছিল সেখানে তো নীল শাড়ি পরা কে বসে আছে। ধুর, ভালো লাগে না তো। চলে গেলাম গাছতলায়, গিয়ে দেখি নীল শাড়ি পরা আমার কলেজের ম্যাথ ক্লাস নেয় লাকি ম্যাডাম, সে বসে আছে। উনি আমাকে দেখা মাত্রই আমাকে বলে, জোনায়েত, কি খবর, কেমন আছো? জি ম্যাডাম, ভালো আছি। আর আজকে কলেজ নাই, এখানে বসে আছেন? না, আজকে ছুটি নিয়ে এসেছি, একজন আসবে তো তাই। আর তুমি এখানে কেন? তোমার তো ক্লাস অফ আছে। ম্যাডাম, একজন আসবে তো এখনো আসেনি। তো কি হয়েছে? ফোন করে জেনে নাও কতক্ষণ লাগবে। ওকে ম্যাডাম, বলে ফারজানার নাম্বারে ফোন দিয়েছি। দেখছি ম্যাডামের ফোনেও কে যেন ফোন দিয়েছে। আমি হ্যালো বলার সাথে ম্যাডামও হ্যালো বলে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমিও অবাক হয়ে তাকিয়ে আছি ম্যাডামের দিকে। প্রথমে ম্যাডামই কথা বলল। জুনায়েদ, তুমি আমার সাথে এতদিন এমন করেছো, আমি ভাবতেই পারছি না। ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে আমি কিছু ভেবে পাচ্ছি না। আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। মাথা থেকে ঘাম বেয়ে পায়ে পড়ছে। এবার বুঝতে হবে আমার কেমন অবস্থা। না, আমাকে যেভাবে হোক ম্যানেজ করতে হবে। আমি যখন কথা বলতে যাব তখন ম্যাডাম কথা শুরু করলো। জুনায়েদ, তুমি আমার সাথে এমন কিভাবে করতে পারলা? ম্যাডাম, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এখন তো কিছুই বুঝতে পারবে না। সত্যি কিছু বুঝতে পারছি না। কি থেকে কি হয়ে গেল? এটা ধরো। কি এটা ম্যাডাম? এখানে খুলবে না, বাসায় গিয়ে খুলবে। ওকে ম্যাডাম। তুমি ফোনে আমার সাথে মিথ্যে কথা বলেছিলে কেন, যে তুমি স্কুলের শিক্ষক? আসলে আমি বুঝতে পারি নাই আপনি, তাই একটু মজা করার জন্য সব বলেছিলাম। আর আপনিও তো মিথ্যা কথা বলেছেন। কি মিথ্যে কথা বলেছি বলো? এই কথা বলে ম্যাডাম আমার গালে দুইটা থাপ্পড় মেরে কান্না করতে করতে চলে গেল। আর অপলকভাবে আমি ম্যাডামের যাওয়ার পথ চেয়ে আছি। আমিও বাসায় চলে আসি। রাত্রে আমি বসে বসে ম্যাডামের কথা ভাবতেছি আর কান্না করতেছি, কারণ আমিও যে অনেক ভালোবেসে ফেলেছি। ম্যাডামের নাম্বারে ফোন দিলাম, কিন্তু নাম্বার সুইচ অফ বলছে। একইভাবে 7 দিন ফোন দিচ্ছি, কিন্তু নাম্বার সুইচ অফ। আর এই 7 দিন আমি খুব কান্না করেছি। আমি রাগ করে অনেক 5 দিন ফোন অফ করে রাখলাম। আজকে কলেজ চলবে, তাই ক্লাস কয়টার সময় জানার জন্য ফ্রেন্ডের কাছে ফোন করতে হবে, তাই ওপেন করলাম। কিন্তু আমি তো ওপেন করে পুরাই টাস্কি খেলাম, কারণ ম্যাডাম আমার ফোনে 1000-এর বেশি ফোন দিয়েছে। মিস কল অ্যালার্ট চালু আছে, আরও 200-রও বেশি SMS, শুধু লেখা, জুনায়েদ ফোন ওপেন করো, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ ফোন ওপেন করো। আমি কি এখন কোথায় আছি সেটা জানার জন্য আম্মুকে বললাম, আম্মু আমি কোথায় আছি। আম্মু তো আমার কথা শুনে কান্না শুরু করে দিল আর বলছে আমার আব্বুকে ডেকে। আম্মু আমাকে বলছে। আমি অবাক, আম্মুর কথা শুনে কান্না করছে আর বলছে। আমি তখন আম্মুকে বললাম, আম্মু আমার কিছু হয়নি, তুমি এমনভাবে কাঁদছো কেন? আমার কথা শুনে আম্মু আমাকে বলছে, বল না, কোন মেয়ে তোকে কিছু খাইতে দিছে? আম্মু আমারে কেউ কিছু দেয়নি, আর আমি কিছু খাইনি, আর তোমার ছেলে দিব্যি ভালো আছে, এই দেখো। আম্মু কিছুটা শান্ত হয়ে বলল, তাহলে তখন তুই ওই কথা বললি কেন? ধুর, আমি এমনি বলেছিলাম বলে কুষ্টিয়া চলে আসলাম। তো কলেজে ঢুকতে ভয় করছে, তাও গেলাম। ক্লাসে গিয়ে তো আমি অবাক, কারণ এই সময় ফিজিক্স স্যারের ক্লাস। আমি অনুমতি নিয়ে ক্লাসে ঢুকলাম আর দেখলাম ম্যাডাম রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আর দেখলাম ম্যাডামের চোখ একদম ফুলে লাল হয়ে আছে, মনে হয় অনেক কান্না করেছে। আমার কাছে এসে বলল, পানির সংকেত কি বলো? তখন আমি বললাম, ম্যাডাম চোখের জল। আর এই কথা বলাও সারা, ক্লাসে সবাই হাসাও সারা। মনে হচ্ছে আমি ম্যাজিক দেখাচ্ছি। ম্যাডাম বলছে, কি খাইছিস, গাঁজা খাইছিস নাকি? উল্টোপাল্টা উত্তর দিচ্ছিস। আমি বললাম না, মানে মুখ ফসকে বের হয়ে গেছে। ক্লাস শেষে ম্যাডাম বলল, তুমি পড়ে যাও, কথা আছে। সবাই চলে গেল, আমি আর ম্যাডাম বসে আছি। জুনায়েদ, সরি সেদিনের ব্যবহারের জন্য।
বুঝলাম না ম্যাম। সেদিন তোমাকে চড় মেরেছিলাম, অনেক লেগেছিল তাই না? না ম্যাডাম, কিছু মনে করি নাই তো। ও আচ্ছা, তাহলে তুমি এখন বাসায় যাও, ভালোভাবে যাবে, আর পৌঁছে গেলে আমায় ফোন দিবে, কেমন? জি আচ্ছা ম্যাডাম, আমি বাসায় চলে আসি। আর এখন ভাবতেছি ম্যাডাম আমার সাথে তো অনেক ভালোভাবে কথা বললো, তাহলে কি ম্যাডাম আমায় ভালোবেসে ফেলেছে জানার পরেও বাসার কাজের জন্য কলেজে যেতে পারলাম না, কিন্তু আম্মুর ফোনে কল করে কে যেন বলছে। জুনায়েদ কেন কলেজে যায়নি? বাসায় একটু কাজ আছে তাই। আমি আম্মুর কাছ থেকে ফোন নিয়ে দেখি লাকি ম্যাডাম ফোন করেছে, মানে ফারজানা। রাত্রে আমি ম্যাডামের দেওয়া কাগজে মোড়ানো কি আছে তাই দেখার জন্য কাগজ ছিঁড়ে দেখলাম একটি খুব সুন্দর নীল কালার ডায়েরি, আর তার উপর লেখা আছে ফারজানা আক্তার লাকি প্লাস জুনায়েদ নামটা রক্ত দিয়ে লেখা। তখনই ম্যাডামের ফোনে আমি রিসিভ করার সাথে সাথে ইউ আমার পিচ্চি বর। আমি তো শুনে স্টপ মেরে আছি। ম্যাডাম বলছে, এই জুনায়েদ কথা বলছো না কেন? না মানে শুনছি, বলেন। আমার কথার রিপ্লাই পাইনি। কোন কথা? রাগ হয়ে যাচ্ছে তো। আই লাভ ইউ ম্যাডাম। ওই ম্যাডাম ম্যাডাম কি? আজ থেকে ফারজানা বলে ডাকবা, বলে দিলাম। যদি অন্য কিছু বলো তাহলে খবর আছে। ওকে ম্যাডাম, ওইটুকু সরি ফারজানা। আর এইভাবেই আমাদের কথা হতে থাকে। আর ক্লাসে যদি আমার পড়া না হয় তাহলে আমাকে কান ধরে দাঁড়ায় রাখে, শুধু আমাকে আর কাউকে না। জুনায়েদ, কালকে দেখা করতে পারবা? কোথায় দেখা করতে হবে? প্রথম দিন যেখানে দেখা করেছিলে সেখানে। ওকে ম্যাডাম, সরি ফারজানা জান আমার। সকালে উঠে বাস ধরলাম, 1 ঘন্টা পর পৌঁছে গেলাম কুষ্টিয়া সেই পরিচিত জায়গা গড়াই নদীর পাশে রেনুইক বাঁধ, যেখানে অনেক জোড়াজুড়ি বসে আছে। আর সে গাছতলায় নীল শাড়ি পরে বসে আছে ফারজানা। আমি গিয়ে পেছন থেকে ফারজানাকে জড়ায়ে ধরি, আর ফারজানা কে কে বলে সরে যায়, আর দেখে আমি। তখন দেখি কোমরে হাত দিয়ে সেই চিরচেনা রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাডাম আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাকে খেয়ে ফেলবে। ওই তুমি এমন করলা কেন? জানো না আমি তোমার ম্যাডাম? ও তাই, সরি। আর হবে না ম্যাডাম, বাই, ভালো থাকবেন, আমি চলে যাচ্ছি। তখন ম্যাডাম দৌড়ে এসে আমার হাত ধরলো আর বলল, ওই তুমি কই যাও আমায় ছেড়ে? কেন? আপনি তো আমার ম্যাডাম, তাই এখানে থাকা আমার ভালো হবে না, তাই চলে যাচ্ছি। আমি একটু মজা করলাম আর তুমি রাগ করলা? আপনি তো ঠিকই বলেছেন তাই না? হ্যাঁ আমি ঠিকই বলেছি। আর আমি সারা জীবন জুনায়েদের ম্যাডাম হয়েই থাকতে চাই, বুঝলা? কিছু বুঝতে চাই না, আমি গেলাম। আমার জান পাখির তো খুব রাগ। আমার খুব রাগ, বুঝলে? কি করলে রাগ কমবে বাবু? আমি বাবু না, বুঝলা? বুঝলাম। কি করলে রাগ কমবে তাই বলো। আমি কি জানি কিভাবে রাগ কমবে? বলতে বলেছি আমি। আমাকে জড়িয়ে ধরে কিস করতে হবে। আমি পারবো না। ও তাই? তাই। কেন পারবেন না? জানি না। তাই? তাহলে আমি গেলাম। কেন? জানি না। আস্তে, সবাই শুনতে পাবে তো। সবাই শুনলে আমার কি? সবাই আমাদের খারাপ ভাববে তো। কে কি বলছে তা আমার দেখার বিষয় নয়, আমি ভালো হলেই হবে। বুঝলাম। থাকেন, আমি গেলাম। এই তখন থেকে তোমার বাদরামি শুনে যাচ্ছি। দাঁড়াও, তোমার খবর আছে। লাগছে তো, ছাড়েন। ছাড়বো না, সারা জীবন এইভাবেই ধরে রাখবো। ওকে, আমিও সারা জীবন এইভাবেই তোমাকে দেখতে চাই। ছাড়েন, সবাই দেখছে। বলা মাত্র ছেড়ে দিল। আমি সত্যি তোমাকে এত ভালোবেসে ফেলবো আমি নিজেও ভাবি নাই। আমি তো স্বপ্নেই দেখি নাই। কি করলে তোমার রাগ কমবে তাই বলো। ওই তো বললাম, আমায় জড়িয়ে ধরে কিস করতে হবে। আচ্ছা, কাছে আসো। ম্যাডাম আমায় যখন জড়িয়ে ধরলো তখন মনে হয় সারা জীবনের বাঁধনে বেঁধে গেলাম। কমেছে রাগ এবার? অনেক কমেছে। তাহলে আমায় কিস করো। কি? জি। ওকে। এটাই আমি চাইছিলাম। কি চাইছিলেন? এই যে তুমি কিস করলে কপালে, আমি দেখতে চাইছিলাম তুমি কোথায় করো। তাহলে কি আমাকে পরীক্ষা করা হলো? পরীক্ষা করা হলো, আরো অনেক পরীক্ষা বাকি আছে। ফারজানা যদি পাশে থাকে তাহলে সব পরীক্ষায় পাশ করব। আর এই পরীক্ষায় কি পাশ করেছি? 100তে 100 পেয়ে পাশ করেছো। আচ্ছা জুনায়েদ, তোমার বউ হলে আমায় কি করতে হবে? আমি বলছি তাহলে শোনো। বলো। বউ হলে আমাকে ভীষণ ভালোবাসতে হবে, আমাকে প্রতিদিন খাইয়ে দিতে হবে, আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে হবে, চুলগুলো খোলা রাখতে হবে,
হাত ধরতে দিতে হবে। আমি প্রচুর দুষ্টুমি করি, আমার সাথে তোমাকেও দুষ্টুমি করতে হবে। 1 কাপ চা ভাগ করে খেতে হবে। আমিও ভীষণ ভালোবাসবো, আমিও খাইয়ে দিব, শাড়ি পরিয়ে দিব, আমার ডান বাহুতে শুতে দিব, প্রতিদিন জড়িয়ে ধরে ঘুমাবো। রাতের বেলায় রাস্তায় হাঁটা আমার ভীষণ ভালো লাগে। আমার সাথে হাঁটতে হবে, পায়ে ব্যথা হলে কোলে নিতে পারবো, নাকে ধরে জোরে টান দিব। 1 আইসক্রিম দুজনে খাবো, অসুস্থ থাকলে রান্না করে খাইয়ে দিব। যথেষ্ট পরিমাণ লম্বা আছি, বুকের মধ্যে মাথা রাখা কোনো ব্যাপারই না। সিরিয়াল দেখা একদমই চলবে না। একসাথে বসে রোমান্টিক সিনেমা দেখতে পারি। বাচ্চা কাচ্চা হলে তাদেরকে চড় থাপ্পড় দেওয়া যাবে না, আদর করতে হবে। আর একটু একটু ঝগড়া করব, তবে বাপের বাড়ি যেতে পারবে না। অভিমান আমি ভাঙাবো শেষমেশ। একদম 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়তে হবে, কিন্তু সাথে আমাকেও পড়াতে হবে, কারণ এই ইহকালে নয় পরকালেও একসাথে থাকতে চাই। এইগুলো সব মেয়ে পেলে সারা জীবন সুখী থাকবে, আর আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই। ফারজানা, তুমি ওইদিকে একটু তাকাও। কোন দিকে? ওই যে গেটের দিকে, আর এদিকে আসতেছে। তাড়াতাড়ি ওঠো, এখানে আর থাকা যাবে না। প্রিন্সিপাল স্যার আর আসার সময় পেল না ধুর। চলো তাড়াতাড়ি। এমন সময় যদি এমন কাজ হয় কেমনটা লাগে কও? থুর, এসব কথা বাদ দাও। প্রেমের সময় এমন হলে তো রাগ হবেই। আমারও হচ্ছে তো রাগ। রাগ হবে না কেন? আমি কি সবার সাথে প্রেম করতেছি নাকি? শুনি, কার সাথে প্রেম করতেছো? কেন, জানো না তুমি? জি না স্যার, মনে নাই। কিসে? তাহলে বলবো না? কি বলবা না? না না, বলবো না। ওকে, আমিও বলবো না। কি বলবা না? তাও বলবো না। প্লিজ ফারজানা জান, আমার বলো না। তুমি আমায় বলেছো যে আমি বলবো। বুঝলাম না। আরে বুদ্ধু, কিছুই বোঝে না। কিছুই বুঝি না। তুমি যে শুধু আমার সাথে প্রেম করো সেটা এবার বুঝেছো? হ্যাঁ ম্যাডাম, খুব বুঝেছি। কি বুঝেছো শুনি? যা বুঝাইছো তাই বুঝেছি। ও তাই নাকি? তাই। 22,222। আমার ডায়লগ আমাকেই দিচ্ছে। আরে পাঠক, বোঝেন নাই? কেউ যদি বলে, আমি টু 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 বলি। অনেক সকালে বের হয়েছি সে আল্লাহর দরগা থেকে, যেখানে আমার বাসা। আর রাস্তার যে বেহাল অবস্থা, সকালে যা খেয়ে এসেছি, এই রাস্তার জন্য সব শেষ হয়ে গেছে। মানে বাস খুব জেকে যখন রাস্তায় গাড়ি চলে, আর সেই জন্য আমার এখন সেই শিরাম খিদা লেগে গেছে। মনে মনে ভাবছি ফারজানাকে বলবো নাকি। না থাক, বলবো না, একেবারে বাসায় গিয়ে খাবো। ও কি, ফারজান আমার মনের কথা কিভাবে বুঝলো? জুনায়েদ, কিছু ভাবছো তুমি? না, কিছু না তো। তোমার যে খিদে লেগেছে তা আমি জানি। না, খিদে লাগেনি তো। মিথ্যে বলছো কেন? তোমার তো খিদে লাগছে। তুমি তোমার এক হাত দিয়ে আর এক হাতের নখ টানো। এই রে, ধরা খেয়ে গেলাম। কি বললা? না, কিছু বলি নাই। আচ্ছা শোনো, শিশির বেকারিতে যাই, ফুচকা খাবো। আমি তো মহা খুশি, কারণ আমারও প্রিয় ফুচকা। মনে মনে ম্যাডামকে একখানা চুম্মা দিলাম। চলো। ভালোই হলো, কেউ নেই, একদম ফাঁকা। আমার হলো বিপদ। ওই বিপদ মানে? মানে তুমি তো বেশি খাইতে পারো না, তাই সবগুলো তো আমাকেই খেতে হবে, তাই। ও তাই? তাই। মামা, 2টা ফুচকা দিবেন। একটাই 10টা করে থাকে, আর আমাদের কুষ্টিয়ায় একটার দাম 50 টাকা। মামা, ঝাল বেশি হবে। ওই, তুমি তো ঝাল খেতে পারো না, তাহলে ঝাল বেশি কেন? আমার সামনে যে মিষ্টি বসে আছে, যে কোনো ঝাল ফেল মেরে যাবে। ধুর, কি সব বলো। আচ্ছা চলো ওইখানে যাই, তাহলে আমাদের আর প্রিন্সিপাল স্যার দেখতে পাবে না। ওকে চলেন। এখন যেখানে আসলাম সেখানে পর্দা দিয়ে ঘেরা। এই যে তোমার ঝাল ফুচকা আর আমার টক ফুচকা। ম্যাডাম, আপনার পাটা একটু এদিকে এগিয়ে দিবেন। ওই, তোমার ম্যাডাম কে শুনি? কেন তুমি আপনি করে বলছো আবার ম্যাডাম। তাহলে আমি গেলাম। কই যাবা জান আমার? বাসায় যাব। আর যেতে হবে না, এই যে আমি কান ধরে বলছি, আর হবে না। মনে থাকে জানো? খুব মনে থাকবে। আর আমার পা কেন আগাই দিব? এমনি একবার দেখবো কি সুন্দর পাখানি তোমার। ও আচ্ছা, তোমার হাতটা একটু আগায় দাও তো। কেন? দাও বলছি। ওকে, এই যে দিলাম আমার হাত তোমার হাতে সঁপে। এবার চোখ বুঝো। কেন, আমার হাত কাটবা নাকি? হ্যাঁ কাটবো, চোখ বন্ধ করো। ওকে, বন্ধ করলাম আমার চোখ। এ কি, ম্যাডাম কি আমাকে দড়ি দিয়ে বাঁধছে না নাকি?
না, দড়ি তো এমন হবে না, ফিতার মতো লাগছে। আর অনেকগুলো, আর আবার কি ভারী জিনিস দিয়ে মানছে। আমাকে যখন খুলতে বললো আমি তো অবাক। এবার চোখ খুলো। চোখ খুলি তো অবাক আমি। এইগুলো কি? কেন দেখতে পারছো না? দেখতে তো পারছি, কিন্তু কি জন্য এইগুলো? প্রথম তো রিজব্যান্ড গুলো কিনেছি তোমার জন্য আর তোমাকে দেওয়ার জন্য। তুমি তো এইগুলোকে পছন্দ করো না। করতাম না, তাই তো একদিন ক্লাসে তোমার হাত থেকে নিয়ে পুড়িয়ে ফেলেছিলাম। তাহলে আবার কেন? তোমার হাতে ভালোই লাগে তাই, বুঝলা? বুঝলাম, কিন্তু আমার হাত থেকে নিয়ে পুড়েছিলে কেন? তখন তুমি আমার ছাত্র ছিলে। আর এখন কি শুনি? এখন তুমি আমার সব, বুঝলা? আর ফুচকা খেতে হবে, আমার খুব খেতে ইচ্ছে করছে। কথা বন্ধ করে খাও। আর এই এত ভারী ঘড়ি? ওই কথা বন্ধ, খাওয়া শুরু। ওইটা আমার জানকে দিয়েছি। ও আচ্ছা, আমার একটা কথা আছে। কি কথা? তোমার পাটা একটু এইদিকে দাও। কি হবে? আমি দিতে বলেছি তো। ও আচ্ছা। এইবার তুমিও চোখ বন্ধ করো। কেন বন্ধ করব? খারাপ মতলব আছে নাকি? ওকে, যাও, লাগবে না। কিছুটা রাগের অভিনয় করে বললাম। ও আমার জানো দেখছি রাগ করেছো, এই যে চোখ বন্ধ করলাম। ফারজানা যখন চোখ বন্ধ করলো তখন ওর পা আমার হাতের উপর রাখলাম আর বললাম পায়জামাটা একটু উঁচু করতে, কিন্তু ও উঁচু করছে না। আমি অনেক রেগে বললাম, তারপর তুললো আরও যে একটু পায়জামা উঁচু করেছে, আর আমি পুরাই টাসকি খাইলাম। ফারজানা, এইগুলো কি? কোনগুলো? কোনগুলো বলেই ঠাস ঠাস করে 2টা চর বসাই দিলাম, আর ওর গালে 100 আঙ্গুলের ছাপ বসে গেল। তুমি আমাকে মারতে পারলে? তুমি পা কেটে আমার নাম লিখেছো কেন? তুমি একদিন বলেছিলে না যে তুমি কি পারবে হাত বা গা কেটে আমার নাম লিখতে? কিন্তু পা কেন? পা তো কেউ দেখতে পারবে না তাই। অনেক হয়েছে ভালোবাসা, এবার পাটা আগায় দাও। দিলাম। তারপর পায়েল পরিয়ে দিলাম, আর ফারজানা শুধু অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এই যে এইভাবে তাকিয়ে কেন? না কিছু না, ফুচকা খাও, অনেক সময় তো পেরিয়ে গেল। না, খাবো না যদি মিষ্টি না দাও। মিষ্টি? দাঁড়াও, ওয়েটারকে বলছি। আমি কি ওই মিষ্টির কথা বলেছি? জি না স্যার, এই মিষ্টি দেওয়া যাবে না। তাহলে আমি খাবো না আর চলে যাচ্ছি। চেয়ার থেকে উঠে এই কথা বললাম। আচ্ছা দিব, তার আগে সব ফুচকা খেতে হবে তোমাকে। আমি কেমন করে সব খাবো? আমি কিছু খাচ্ছি, বাদ বাকি সব খাবে, তারপর তো ছাড় লাগবে। ওকে। ফারজানা মাত্র 5 পিস খেয়েছে আর আমি সব খেয়ে নিলাম। কি সব খেয়ে নিলে? এখনো একটা জিনিস বাকি আছে। কি? কি আবার মিষ্টি? থুর, আমার লজ্জা করে। লজ্জা করলে হবে না। ওকে, আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করলে হবে না। জি হবে। ওকে। কপালে চুমু দিলাম। এইবার চোখ খোলো। হয়েছে, এবার চলো যাওয়া যাক, অনেক তো ঘুরলাম। দুইজন উঠে বিল দিতে গেলাম, দেখি ফারজানা টাকা বের করছে। আমি ওকে বললাম আমি দিয়ে দিচ্ছি, ও শুনছেই না। ওই টাকাটা দেবে। তখন আমি একটা বুদ্ধি আটলাম। ফারজানা দেখো প্রিন্সিপাল স্যার। কোন দিকে? ওই দিকে। এই বলে আমি বিল মিটাই দিলাম। জুনায়েদ, প্রিন্সিপাল স্যার এইদিকেই আসতেছে। কি? আমি শুনেই থতমত খেয়ে গেলাম। ওই যে চলে আইছে। এখন কি করব? জানি না। একটু পর প্রিন্সিপাল স্যার আমাদের কাছে চলে এসেছে, সাথে ওনার বউ আছে। প্রিন্সিপাল স্যার আমাদের কাছে এসে প্রথমে আমার সাথে কথা বলল। জুনায়েদ, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো তো। ম্যাডামের সাথে ভালোই ঘুরতেছো? মানে না না স্যার, একটু ঘুরতেছিলাম আর কি। ও, তো চলো ওখানে বসা যাক। জি স্যার। স্যারের কথায় সবাই গিয়ে সব আগের জায়গায় বসলাম। এইদিকে তো ম্যাডামের চেহারা তো খুব খারাপ অবস্থা, আমারও একই অবস্থা। ফারজানা, তো তোমার কি হয়? এই তো স্যার, ভালো। জুনায়েদের একটা অতীত আছে, জানো কি তুমি? কি অতীত? আর সেটা কি? দেখো, জুনায়েদের কাছে ডায়েরি আছে, ওখানে সব আছে। আমি তো এর কিছুই জানি না স্যার। জুনায়েদ, তোমার ম্যাডামকে ডায়েরিটা দাও। জি স্যার। আমি বাধ্য ছেলের মতো ব্যাগ থেকে ডায়েরিটা ম্যাডামের হাতে দিলাম, আর ম্যাডাম সেটা নিয়ে পড়তে লাগলো। আর তখন স্যার বলল, ফারজানা দেখো, 110 নম্বর পৃষ্ঠায় সব লেখা আছে। জি স্যার। দেখলাম তখন ম্যাডাম 110 নম্বর পৃষ্ঠায় পড়তে লাগলো। জুনায়েদ, আমার আপু যখন ডায়েরিটা তোমার হাতে দেবে তখন আমি হয়তোবা হাসপাতালে থাকবো বা এই দুনিয়াতেই না থাকতে পারি। কিছুদিন আগে আমি হঠাৎ করে
অসুস্থ হয়ে যাই। আমাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর আল্লাহর রহমতে সুস্থ হয়েছিলাম। কিছু পরীক্ষা করা হয়েছিল, পরে জানাবে বলে আমাকে নিয়ে সবাই চলে আসে। ওখানে আমার এক পরিচিত আঙ্কেল ছিল, উনি জানাবে বলে বলেছিল। তো একদিন আমি আম্মুর ফোন নিয়ে তোমার সাথে কথা বলছিলাম, তখন একটি SMS আসে আঙ্কেলের নাম্বার থেকে। ফোন আসলো, আপনি ঝুমের ব্রেন ক্যান্সার হয়েছে, ওকে তাড়াতাড়ি ভারতে নিয়ে যেতে হবে। আর আপনার ফোন বন্ধ পেলাম, তাই SMS দিলাম। আর ভাইয়ার ফোন তো বন্ধ কেন? ফোন খোলার পর আমাকে ফোন দেবেন। আমি এটা দেখেই কেঁদে ফেলেছিলাম। তখন তুমি জানতে চাইছিলে না আমি কেন কাঁদছি? এটাই আসল কারণ। আমি SMS সিন না করে রেখেছিলাম, যেটা আম্মু বুঝতে না পারে আমি সবকিছু জানি। আজকে তোমার কথা খুব মনে পড়ছে, আর তোমার সাথে কাটানো সব সময়গুলো। যেদিন আমাদের প্রথম দেখা হয় সেদিন তুমি ফুটবল খেলে ফিরছিলে, আর আমি বাসায় যাচ্ছিলাম। তখন আমার সাথে তোমার ধাক্কা লাগে আর তুমি পড়ে যাও, আর আমি তা দেখে অনেক হেসেছিলাম। কিন্তু তারপর দেখি তোমার হাঁটুতে অনেকখানি কেটে গেছে, অনেক রক্ত বের হয়েছিল। ওই কেটে যাওয়ার দাগ তোমার পায়ে এখনো আছে। তুমি আমার উপর রেগে গিয়েছিলে, কিন্তু আমার আম্মুর সাথে থাকায় কিছুই বলছিলে না, আর আমি বাসায় চলে আসি। তারপর একদিন তোমার বন্ধুর বড় বোনের বিয়েতে আমাদের দেখা। তারপর তোমার নাম্বার নিয়েছিলাম, তোমাকে ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করতাম। অনেকদিন কথা বলার পর তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু যখন শুনলে আমি ধর্মতে হিন্দু, তারপর থেকে আমার সাথে কথা বলতো না। তখন আমার খুব কষ্ট লাগতো। তোমার বন্ধুকে দিয়ে বুঝেছিলাম যে আমি যদি মুসলিম হই তাহলে তুমি আমার সাথে কথা বলবে নাকি। তুমি হ্যাঁ জবাব দিয়েছিলে। তারপর থেকে কথা বলতাম, আর তুমি আমায় শুধু বলতে আমি কবে মুসলিম হব। তখন আমি বলতাম সময় হলে সব হবে। মুসলিম হওয়াটা আমার জন্য অনেক কঠিন একটি কাজ ছিল, তবুও তোমায় কথা দিয়েছিলাম। তোমার মনে আছে জুনায়েদ, আমরা যেদিন প্রথম দেখা করি, তুমি সেই দিন রেনিউ বাঁধে বসেছিলে আর একদম পশ্চিমে বসেছিলে। আমি আর আমার বান্ধবী তোমার সাথে দেখা করতে গেছিলাম। আমাকে দেখে তুমি হাঁ হয়ে গিয়েছিলে, কারণ আমি সেদিন হিন্দুয়েও বোরকা পরে গিয়েছিলাম। আমি তখন বলেছিলাম এখন থেকে শুরু করতেছি, কেমন লাগে? অনেক কথা বলতে বলতে তোমাকে আমি ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম, আর তুমি পানিতে পড়ে ভিজে গিয়েছিলে। তখন আমি তোমার অবস্থা দেখে অনেক হেসেছিলাম, আর তুমি রাগে ফুঁসছিলে। তখন তুমি বলেছিলে আমি কিভাবে ম্যাচে যাব। তখন আমি আমার ব্যাগ থেকে তোমার জন্য কেনা জামা এবং প্যান্ট বের করেছিলাম, আর তুমি তা দেখে আমার দিকে এক পলক তাকিয়েছিলে। আমি শুধু হাসছিলাম। তারপর শার্ট প্যান্ট পরে তুমি বাসায় চলে গেছিলে, আর আমাকে অনেক বকেছিলে। তুমি আমাকে যে এত ভালোবাসতে তা কল্পনাই করতে পারতাম না আমি। যদি একবার ফোন না ধরতাম তাহলে তুমি অনেক রাগ করতে, আর আমি তোমার রাগ ভাঙাতাম। তোমাকে আমি কম খেতে বলতাম, কেন জানো? কারণ তুমি ম্যাচে থাকতে কোনো কাজ করতে না, শুধু পড়াশোনা ছাড়া। আর তুমি বেশি খেলে তুমি মোটাও হয়ে যাবে, তার ভয়ে। ভয় করতাম, কারণ তুমি মোটা হয়ে গেলে তোমাকে অনেক সুন্দর লাগতো। আর যদি তুমি তখন অন্য কারোর হয়ে যাও, তার ভয়ে। তোমাকে বলার কারণে আমিও খেতাম না ঠিক মতো, কিন্তু তাও আমি মোটা হয়ে যেতাম, আর তুমি খুব আমায় বকতে। তখন তোমার বকা শুনতে আমার খুব ভালো লাগতো। তুমি যখন আমাকে ফোন করলে বকতে, আমি তখন লক্ষ্মী মেয়ের মতন সব শুনতাম, আর পরে অনেক হাসতাম। আমি তোমাকে বাড়িতে আসতে বারণ করতাম কি জন্য জানো? কারণ আমার এক বান্ধবী তোমাকে পছন্দ করতো, তাই তোমাকে ফোন করতে বারণ করতাম। আর আমি নিজে ফোন করতাম, কারণ তোমার পড়াশোনা করতে অনেক টাকা লাগতো, আর আমি যদি তোমাকে টাকা দিতে চাইতাম তাহলে তুমি রাগ করতে। তুমি যেদিন রিক্সায় ঘুরে বেড়াতাম আমার খুব আনন্দ লাগতো জানো। তোমার মনে আছে আমার বড় আপু দেখে বলেছিল এটা তোর চেয়েও অনেক ছোট মনে হয়, ক্লাস 8এই পড়ে। আর তুমি অনেক রাগ করেছিলে। আমার আপু বলেছিল রায় তুই একে মানুষ করে নিস। আমি তোমার চেয়ে 2 বছরের বড় ছিলাম, কিন্তু আমাদের ভেতরে এ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তুমি এত মিষ্টি খেতে পারতে তা দেখে আমি অবাক হয়ে যেতাম। আর আমার দুর্গাপূজায় লাড্ডুটা বানাতাম, তুমি ওইগুলো খুব খেতে পারতে। সামনে পূজায় তোমাকে খাওয়ানোর ইচ্ছে ছিল, কিন্তু হবে কি না জানি না। যদি না হয় তাহলে আমি রিয়া আপুকে বলে রেখেছি তোমার জন্য যেন অনেক লাড্ডু রাখে। তুমি বেশি মাছ খেতে না, যদি কাঁটা গলায় বেঁধে যায়। ওটা মনে হলে অনেক হাসি লাগে। আমি যেদিন ফেসবুক আইডি খুলেছিলাম সেদিন অনেক রাগ করেছিলে, পরে তো ঠিক হয়ে গেছিল।
আমি রায় সরকার থেকে শ্যামলাপরি নামে আইডি খুলি, কারণ তুমি সবসময় আমায় শ্যামলাপরি বলেই ডাকতে। আমরা দুইজনই দুই আইডির পিন নাম্বার জানতাম, আর আমি আমার আইডি বাদ দিয়ে তোমার আইডি বেশি চালাতাম। তুমি কারোর সাথে কথা বলতে না, তাই তোমাকে অনেকজন অনেক কথা বলতো, যে আপনার খুব অহংকার, আপনার দাম বেড়ে গেছে, আরো অনেক কথা বলতো। তখন আমার খুব রাগ হতো, তাই আমি ওদের সাথে কথা বলতাম। আর তুমি শুধু 3 জনের সাথে কথা বলতে। এক হলো ডাক্তার নামে এক বন্ধু, তোমার বড় ভাইয়ের বন্ধু, আর রুনা নামে এক বান্ধবী। যখন তুমি গল্প লিখতে তখন আমি তোমায় শুধু ফোন করতাম আর তোমায় বকা শোনাতাম। তুমি অনেক অনেক রকমভাবে কথা বলতে পারতে। অনেক মিস করেছি তোমায় আর তোমার বকাগুলো থেকে। তুমি কুষ্টিয়া থেকে বাসায় গেলে যখন আমার সাথে কথা বলতে, আর তখন তোমার আব্বু বা আম্মু চলে আসতো, আর তখন বলতে আমার আম্মু আসতেছে, এখন কথা বলতে পারবো না। তখন খুব হাসি লাগতো। আমি তোমার বয়সে বড়, তবু তুমি আমায় এতটা ভালোবাসতে, তা দেখে আমি নিজেই বিশ্বাস করতাম না। আর নিজেকে খুব ভাগ্যবান মনে হতো যে তোমার মতো একটি মানুষকে আমার জীবনে পেয়েছি। মনে আছে তুমি আমার উপর রাগ করে ফোন ভেঙে ফেলেছিলে, আর আমি খুব চিন্তায় পড়ে যাই তোমার ফোন না পেয়ে। সেই জন্য আমি একদিন তোমায় না বলে তোমায় দেখতে গেছিলাম, আর তুমি অবাক হয়ে গেছিলে আমার কাণ্ড দেখে। রিয়া আপু আর আমি তোমায় ফোন কিনে দিতে চেয়েছিলাম, তুমি কিন্তু ফোন নাওনি। তোমার এইটা আমার খুব খারাপ লাগতো, যে আমার থেকে কিছু নিতে চাইতে না। তুমি এই ডায়েরি দেখে অবাক হচ্ছ আর ভাবছো আমি এই ডায়েরি কোথায় পেলাম। তুমি আমায় একটি ডায়েরি দেবে বলেছিলে, আর বলেছিলে অনেক গল্প লেখা আছে, কিন্তু তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলে। সেই দিন আমি তোমার ব্যাগ থেকে বের করে নিয়েছিলাম, আর তুমি তারপর থেকে বলতে কোন চোর আমার ডায়েরি চুরি করে নিয়ে গেছে, আর আমি তোমার কথা শুনে শুধু হাসতাম। তোমার মনে আছে রাখি তোমায় শুধু লাড্ডু ঘর বলে রাগাতো, আর তুমি রেগে ফায়ার হয়ে যেতে। তুমি বলেছিলে তোমার বাবা তোমার তোমার জন্য মেয়ে দেখে রেখেছিল। তখন আমি বলতাম তুমি ওই মেয়েকে বিয়ে করতে, কিন্তু তুমি বলতে না, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। ওই মেয়েকে আমি ভেবেছিলাম অনেক সুন্দর আছে, যদি আমি না থাকি প্লিজ ওই মেয়েকে তুমি বিয়ে করবে। রিয়াপুর বিয়েতে আমরা অনেক মজা করেছিলাম, আর তুমি সবাইকে এমন একটি গল্প বলেছিলে যে প্রায় সবই কেঁদে ফেলেছিল, আর রাখি তোমার গলা ধরে কাঁদতেছিল। তা দেখে সবাই কেমন যেন হয়ে গেছিল। তুমি একদিন একটি মেয়ের দিকে তাকিয়েছিলে, তা দেখে আমি বলেছিলাম তোমার চোখ আমি উপড়ে দেব, তাই তুমি অনেক ভয় পেয়েছিলে। ওই প্রথম আমায় দেখে তুমি ভয় পেয়েছিলে। আমার এখনো হাসি পাচ্ছে একটা কথা মনে পড়লে, যে আমি একটি গিফট দিয়েছিলাম আর তুমি তোমার আম্মুকে বলেছিলে যে ওইটা নাকি লালনের মেলা থেকে কিনে আনছো। মনে আছে একদিন তোমার ফোনে টাকা ছিল না, আর তুমি তোমার আপুর ফোন দিয়ে বলেছিলে আমার নাম্বারে ফোন দিতে। কথা বলার শেষে নাম্বারটা ব্ল্যাক লিস্টে রেখেছিলে, কিন্তু তোমার আপু অনেক দূর থেকে দেখেছিল তুমি আমার সাথে কথা বলছো। তোমার আপু আমার নাম্বারটা ব্ল্যাক লিস্ট থেকে নিয়ে তোমার আব্বুর সাথে দিয়েছিল, আর তোমার আব্বু আমার ফোনে ফোন করেছিল যে আমি কে। আমার প্রথম কথা বলতে ভয় হচ্ছিল। তোমার আব্বুর সাথে কথা বলে আমার এত ভালো লেগেছিল, আমি তোমাকে বোঝাতে পারবো না। আর মনে মনে ভাবতেছিলাম বাবা যদি এমনই হয় তাহলে ছেলে তো অনেক ভালো হবেই। আর তোমার আব্বুর সাথে কথা বলছিলাম, তাই জানার পর তোমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। তোমার বন্ধুর কাছ থেকে জেনেছিলাম তুমি ভয় পেয়েছিলে। তোমার বাবা তোমাকে, তুমি ভুল ভাবছিলে, তোমার বাবার মতো বাবাই হয় না। তুমি আমার সাথে দেখা করতে চাইতে না, কারণ আমি তোমার চেয়ে বয়সে বড় হলে, কিন্তু আমি ছাড়তাম না। তোমাকে আমি না দেখে থাকতেই পারতাম না বলে। তোমার জন্য একটি সারপ্রাইজ আছে, তা হলো আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। আমার পাশের বাসার এক হুজুরের কাছ থেকে। এটা শুধু রিয়া আপু জানে, তাছাড়া কেউ জানে না। আমি রিয়া আপুকে বলে রেখেছি, আপু আমার যদি ভারতে নিয়ে যাওয়া হয় তাহলে ওখান থেকে যদি না ফিরে আসি, তাহলে আব্বু আম্মু আমার এইসব কথা যেন আর ইসলামের রীতিতে যেন আমার দেহটাকে কবর দেয়। এইসব কথা শুনে রিয়া আপু অনেক কাঁদতো আর বলতো জুনায়েদকে খবর দিই। আমি বারণ করতাম যেন তুমি না জানো আমার এইসব খবর, কারণ তুমি জানলে আমার আগে তুমি মারা যাবে। তাই এতক্ষণ হয়তো বা জেনে গেছো, কিন্তু তুমি উল্টোপাল্টা কিচ্ছু করবে না। আমার ভালোবাসার দোহাই লাগে তোমার। জানো আমি এখন রায় সরকার থেকে খাদিজা আক্তার নিঝুম হয়ে গেছি। আমি তোমার কথা রেখেছি। দেখো ডায়েরির 110 নম্বর পৃষ্ঠায় একটি মেমোরি টেপ দিয়ে লাগানো আছে,
তাতে তোমার সাথে কথা বলার সব কল রেকর্ডেড আছে। এবার দুর্গাপুজোয় আসবে, কারণ রাখি তোমার সাথে কথা বলতে চাইছে। জানো, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, তুমিও কিন্তু পড়বে। আজকে আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি কষ্ট পাবে বলে। এবার আমার ইচ্ছে ছিল ঈদে তোমাদের ওখানে আমি, রিয়া আপু, রাখি তোমাদের ওখানে বেড়াতে যাব, কিন্তু মনে হয় হবে না। তুমি কষ্ট পেও না, কারণ আমি তোমার সাথে সবসময় ছায়া হয়ে থেকে যাব। আর তুমি তোমার বাবার পছন্দ মতো মেয়েকে বিয়ে করবে, কেমন? আর এখন থেকে বেশি করে খাবে, ফেসবুক কম চালাবে, পড়াশোনা বেশি করবে। আর কুষ্টিয়ার ওই মেয়েটাকে পাত্তা দেবে না, ওরা খুব ভালো না। আমার ভালো লাগে তো যে তোমার এক স্যার যখন আমার কথা বলে তোমাকে রাগাতো, বলতো নাকি শুধু বড় আপুর পেছনে ঘুরে বেড়াস কেন। তোমার ওই স্যারের নাম কি ছিল জানো? ও, মনে পড়েছে, সিদ্দিক স্যার। এখন থেকে ওই স্যারেরা কথাগুলো মিস করব। আজকে এই কথাগুলো কেন লিখে গেলাম জানো? তোমার কথা খুব মনে পড়ছে আর খুব কান্না পাচ্ছে। তোমাকে ছেড়ে আমি চলে যাব। লিখলাম আরও একটি কারণে, যেন আমায় তুমি কোনোদিনও ভুলে না যাও। জানি তুমি আমায় কোনোদিন ভুলতে পারবে না। আমার কথা মনে পড়লে আমার এই লেখাগুলো আর কথা বলার রেকর্ডগুলো শুনবে। তোমার জন্য অনেক জিনিস রেখে গেলাম। রিয়া আপু ঈদের দিন বা পরের দিন তোমার কাছে গুছিয়ে দেবে। আমার জন্য কখনো কাঁদবে না, বলে দিলাম। তুমি কাঁদলে যে আমি কষ্ট পাবো। লেখা শেষ করতে মন চাইছে না, তবু আর পারছি না। তুমি ভালো থেকো, আর আমার জন্য দোয়া করো, আমি যেন জান্নাতে যেতে পারি। আর তোমার সাথে জান্নাতে একসাথে থাকার জন্য আল্লাহর কাছে আবেদন করতে পারি। হে আমার দয়াময় আল্লাহ, আমি যার জন্য আজকে হিন্দু থেকে মুসলিম হতে পেরেছি, তুমি দয়া করে জান্নাতবাসী করে দাও। তোমাদের আদরের শ্যামলা পড়ি, নিঝুম। নিজমের চিঠিটা পড়ে ফারজানা ম্যাডাম আর নিজেকে ধরে রাখতে পারেনি, অঝোর নয়নে কান্না করছে। আর পাশে প্রিন্সিপাল স্যার আর স্যারের স্ত্রী, তাদের চোখেও জল। আর আমি তো নিজেকে ধরে রাখতে পারি না যখন কেউ নিজমের কথা জিজ্ঞাসা করে। আর হ্যাঁ, আমাদের ঘটনাটা যে শুনেছে সে আর মন ভালো করে থাকতে পারে না। নিজমের এই ঘটনা আমার বাসার সবাই জানে, এমনকি কলেজের ফ্রেন্ড ও স্যার পর্যন্ত জানে। ম্যাডাম এখন হাত দিয়ে মুখ ধরে কান্না করছে। আমাদের এই থমথমে পরিবেশ দেখে ওয়েটার পর্যন্ত মন খারাপ করে আছে। কিছুক্ষণ পর স্যার বলল, জুনায়েদ বাসায় যাও, এখন কালকে কলেজে আসবা, কথা আছে। জি স্যার। ফারজানা, তুমি জুনায়েদের সাথে বাসায় চলে যাও। জি স্যার। ওকে, তোমরা থাকো, আমরা চলে গেলাম, আমাদের একটু কাজ আছে তো। জি স্যার। প্রিন্সিপাল স্যার চলে গেলেন আর ম্যাডাম এখনো বসে আছে। আমি তখন বললাম, চলো তোমার বাসায় রেখে আসি, সন্ধ্যা হয়ে যাবে আর একটু পর। আর একটু বসে থাকি না। তোমাকে বাসায় রেখে আমি বাড়িতে যাব। তোমাকে বাসায় আজ যেতে হবে না। মানে? আজকে তুমি আমার বাসায় থাকবে, আর কালকে তো কলেজে আসতেই হতো। আমার বাসায় সবাই চিন্তা করবে তো। বাসায় ফোন দিয়ে বলে দাও তোমার বন্ধুর মেসে আছো তুমি। আমার বাসায় গেলে ভালো হতো, আমি থাকলে ম্যাম আরো কান্না করবে। না, যেতে হবে না, বলেছি যেতে হবে না। আচ্ছা, যাব না। তারপর বাসায় ফোন করে বলে দিলাম আজকে কুষ্টিয়ায় থাকবো। এখন আমি আর ম্যাডাম হাঁটতেছি। কিছুক্ষণ পর দেখলাম ম্যাডাম আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমি হাত ছাড়াইয়ে নিয়ে বললাম, এ কি করছে, সবাই তো দেখছে। তো দেখতে কি হবে শুনি? কিছু না, মানে মানুষে কি বলবে। আমি যদি ঠিক থাকি তাহলে মানুষে কি বললো সেটা দেখার বিষয় আমার নয়। কিন্তু তাও আমার না কেমন যেন লাগতেছে। আর একটা কথাও বলবা না, যা বলছে তাই করবা, আর আমাকে রাগাবা না। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম বললা কেন? ভুলে মুখ দিয়ে বের হয়ে গেছে। ওকে। হাত ধরে হাঁটতেছি, সন্ধ্যা রাত্রে অনেক সুন্দর লাগছে। আর হ্যাঁ, ফারজানাকে অনেক সুন্দর লাগছে, যেন মায়াবী পরী। আর কত দূর হাঁটতে হবে? কেন, প্রবলেম আছে? না, মানে তোমার বাসার রাস্তা ছেড়ে আসলাম, তাই বললাম। লাভলি টাওয়ারে যাব একটু। কেন? তুমি এত কথা বলো কেন? ওকে, সরি। কি, আমার জানটা কি রাগ করেছে? না না, আমি রাগ করতে যাব কেন? দেখো, আমি নিঝুমের ওই ঘটনা শুনে আমি আর ঠিক থাকতে পারছি না, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। না, তুমি তো আমার সোনা পাখি, আমি কিছু মনে করি নাই। ঠিক তো। কথা বলতে বলতে আমরা লাভলি টাওয়ারে চলে আসলাম। তারপর দেখলাম কিছু শার্ট কিনলো আমার মাপের। আমি বললে বলে উনার মামাতো ভাইয়ের জন্য কিনছে। কেনাকাটা হয়ে গেলে রিক্সা করে ফারজানার বাসায় চলে আসলাম। কলিং বেল বাজতেই ফারজানার মা দরজা খুলে দিল। ও আর হ্যাঁ, ফারজানার বাবা নেই, তিনি অনেক আগেই মারা গেছে।
এখন ফারজানা আর ফারজানার মা শুধু এখানেই থাকে। আর ফারজানার বাবার অনেক টাকা ছিল, সেটা দিয়ে আর ফারজানার চাকরি দিয়ে ভালোই চলছে। আমাকে দেখে ফারজানা, এই ছেলেটাকে চিনতে পারলাম না তো। তোমার জামাই। কি সব বলছিস? ঠিকই তো বলতেছি। আরে মজা করিস না তো। মা, আমি ঠিকই বলছি, একেই বিয়ে করব তো। তুই সত্যি পাগলি হয়ে গেছিস। শোনো মা, তোমার মেয়ে পাগলি হয়নি। আমি কিছু বুঝতে পারছি না তো। শোনো তাহলে, ও হলো জুনায়েদ, আমার ছাত্র, আর আমি ওকেই বিয়ে করব। এ তো তোর অনেক ছোট। তাতে কি হয়েছে? মানুষে কি বলবে? মানুষে কি বললো সেটা আমার দেখার বিষয় নয়। তা মানলাম, কিন্তু তুই তো জুনাইদের চেয়ে 5 বছরের বড় হবি মনে হয়। না, 7 বছরের বড় হব আমি। তাহলে কিছু না, তুমি ওদের বাসায় আমার জুনায়েদের বিয়ের ব্যাপারে যাবে। তারা কি বিয়ে দেবে? না দেওয়ার কি আছে শুনি? দেখ মা, তুই ওর চেয়ে অনেক বড়, তারা এটা কখনো মানবে না। আমি কিছুই জানি না, তুমি যাবে বলেছি যাবে। আচ্ছা, তুই যখন এত করে বলছিস তবে যাব, দেখি কি হয়। আমার লক্ষ্মী আম্মু। হয়েছে, এবার তোরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। আচ্ছা, তুমি খাইছো? হ্যাঁ, থাক, আমি ঘুমাতে গেলাম। ফারজানার আম্মু ঘুমাতে গেল, তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুমাতে যাব। তখন হলো একটা প্রবলেম হলো, আমি এখন কোথায় ঘুমাবো? এটা যেই বলেছি সেই। কই ঘুমাবা মানে? আমার রুমে ঘুমাবা? না, আমি পারবো না। কোনো খারাপ মতলব আছে নাকি? কি আমার উপর এই বিশ্বাস? গেলাম আমি চলে। এই কই যাও? আমি তো মজা করে বললাম। আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে। আসো আমার রুমে, আর তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় ঘুমাচ্ছি। মোটেও না, আমার বউ কোনোদিন সোফায় ঘুমাতে পারে না। আমি সোফায় ঘুমাই, তুমি বিছানায় যাও। জি না স্যার। আমি কিন্তু আবার রাগ করব। ওকে বাবু আমার। আমি বাবু? না, তুমি তো আমার জান পাখি। তাহলে ঘুমিয়ে গেলাম, অনেক রাত হয়েছে। না, একটু গল্প করব। না বলেছি। এবার আমি রাগ করব। অবশেষে রাগ ঠেকানোর জন্য গল্প করলাম। কিছুক্ষণ পর ঘুমাতে গেলাম। ঘুমের মধ্যে অনুভব করলাম কে যেন আমার উপরে শুয়ে আছে। আমি তো ভয়ে সেই হয়ে গেছি। কিছুক্ষণ এভাবেই থাকলাম, কিন্তু কিছুই হয় না। অবশেষে হাত দিয়ে দেখলাম কে। যেই হাত দিয়ে ধরেছি সেই বড় রকমের ধাক্কা খাইছি। আরে ফারজানা আমার উপর ঘুমিয়ে আছে। আমি তো ভয়ে আমার শরীর ঘেমে গেছে। আর তখনই ভয়ে ফারজানাকে অন্য কিছু ভেবে আমার উপর থেকে ফেলে দেই। আর তখনই ফারজানা সেই কান্না শুরু করে দেয় আর বলে আমি নাকি তাকে ভালোবাসি না। তুমি আমায় একটুও ভালোবাসো না। কে বলেছে ভালোবাসি না? আমি বলেছি তুমি আমায় ভালোবাসো না। ধুর, তুমি কি বলছো এইসব? যদি ভালোবাসতে তাহলে আমায় ধাক্কা মেরে নিচে ফেলে দিতে না। ধুর, আমি জানতাম নাকি তুমি শুয়ে আছো আমার উপর। আমি ছাড়া এই ঘরে কি অন্য মেয়ে আছে শুনি? তা থাকবে কেন? তাহলে বললে কেন আমি শুয়ে আছি এটা জানো না? আমি মনে করেছিলাম অন্য কিছু, সেই জন্য ভয় করে ফেলে দিছি। না, তোমার অন্য মেয়ের সাথে রিলেশন আছে। ধুর, তুমি কি বলো এইসব? আমি ঠিকই বলছি। এতদিন আমার সাথে থেকে এই জেনেছো? ওলে আমার জানটা। রাগ করে না? আরই তোমার সাথে যাও। এখন উল্টো রাগ আমার উপর দিচ্ছ? কি কিছু না। কোথায় আমি রাগ দেখাবো? না, এখন উনি রাগ দেখাচ্ছে। আরই যাও। কি করলে রাগ ভাঙবে শুনি আমার জানের? জানি না, আর আমি কারোর জান না। কাছে এসো, আমি একটু ভালোবাসা দিই। লাগবে না ভালোবাসা, যে আমায় বিশ্বাস করে না। বিশ্বাস করি তো। কয় করো? এই তুমি আর আমি বিয়ের আগে একসাথে আছি এক রুমে। ধুর, কি হলো আবার? কিছু না। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। আমার গায়ে হাত দিবা না। কেন হাত দিব না শুনি? জানো না আমার গায়ে হাত দিলে আমি থাকতে পারি না, গায়ে খুব সুরসুরি করে। তাহলে তো খুব ভালো। এবার আমায় পায় কে? এই বলে আমার গায়ের উপর এসে আমাকে সুরসুরি দিচ্ছে, আর আমি ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করতেছি। আসলে আমার কেউ হাত দিলে আমি আর বসে থাকতে পারি না, খুব সুরসুরি আছে। ও সমানে আমার গায়ে সুরসুরি দিতে আছে, আর আমি মানা করতেছি তাও শুনে না। এই রে, এ কি করলে এবার? কি হলো এবার? কিছু না। কিছু না মানে আমার অনুমতি ছাড়া তুমি আমায় কিস করলা কেন? আমার ইচ্ছে হয়েছে করেছি, তোমার কি? আমার কি মানে?
এটা শুধু আমার বউ ছাড়া কেউ করতে পারবে না। তাহলে আমিটা কে? তুমি আমার কলেজ ম্যাডাম। কি বললা তুমি? না, তুমি তোমার বউ তো আমার মিষ্টি বউ। তাহলে এতক্ষণ এমন করলা কেন? আমার বউয়ের সাথে একটু মজা করলাম, হি হি হি। হাসা আমি বের করে দিচ্ছি, দাঁড়াও। আবার এসে শুরু করলো, আর আমি একটুর জন্য দম বন্ধ হয়ে মারা যাইনি। বাহ বাহ, কি মেয়েরা এত জোরে বুকের উপর থেকে আমার মুখের 12টা বাজাই দিছে। এইবার হয়েছে, তোমার বাসায় যেতে হবে, তাড়াতাড়ি ওঠো। যা করলা, আর উঠতে মন চাইছে না গো। কি করলা? তোমায় কিছুই তো করনি, তুমি তো বাচ্চা, তাই না? আমি তো বাচ্চা। বুঝলাম তো। এবার উঠে ফ্রেশ হয়ে আসো, খেয়ে দিয়ে আম্মু, আমি আর তুমি তোমার বাসায় যাব। আমার না বাসায় যেতে ভয় করছে। কেন? জানি না, কিন্তু আব্বু মনে হয় আমাকে বাড়ি থেকে বের করে দিবে। ধুর, কিচ্ছু হবে না, আমি আছি না। তাও ভয় করতেছে তো। থুর বোকা, ভয় কিসের? আমায় যদি বাসায় থেকে বের করে দেয় তাহলে? তাহলে তুমি আমার বাসায় থাকবা, বুঝেছো? বুঝলাম, কিন্তু? কিন্তু কি? আমাকে তো তারাই এত বড় করেছে আর টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখাচ্ছে, তাহলে কেমনে থাকুম? থুর, কিচ্ছু হবে না, আমি বলছি তো। তাই যেন হয়। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি ফারজানা আর ফারজানার আম্মু প্রথমে আমাদের কলেজে গেলাম প্রিন্সিপালের সাথে দেখা করতে। কি বলবেন উনি তা শোনার জন্য। তারপর আমার বাসায় যাব, কিন্তু আমার তো সেই ভয় লাগতেছে। কিছুক্ষণ পরে কলেজে আসলাম, এসে দেখতেছি প্রিন্সিপাল স্যার আগে থেকেই বসে আছে আমাদের জন্য। তারপর সালাম দিয়ে কথা শুরু করলাম। জুনায়েদ, বসো। জি স্যার। ফারজানা, তুমি তোমার আম্মুকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসো, আমি একটু জুনায়েদের সাথে কথা বলবো। ম্যাডাম আর আন্টি বাইরে চলে গেলেন। তখন স্যার বলতে শুরু করলো, জুনায়েদ শোনো, ফারজানা তোমার চেয়ে বয়সে অনেক বড়, প্রায় 5 বছর হতে পারে, তবে আমি জানি না। আর হ্যাঁ, নিঝুমও তোমার 2 বছরের বড় ছিল, কিন্তু নিঝুমকে তো তোমার পরিবার মেনে নিত। ফারজানাকে কি মেনে নিতে পারবে কিনা আমি জানি না। নিঝুম হিন্দু ছিল, কিন্তু তোমার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আর এটাই তোমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল, কিন্তু সে তো আর নেই। স্যার, নিঝুমের কথা যদি না বলতেন, ওর কথা মনে পড়লে আমার খুব কষ্ট হয়। আমারও খারাপ লাগতেছে, কিন্তু এই কথাগুলো বলতে হবে। ফারজানা তোমাকে অনেক ভালোবাসে, আমি সেটা এই কয়েকদিনে বুঝতে পেরেছি। আর ফারজানা মেয়েটা অনেক ভালো, জানো, আর ওকে তুমি কোনোদিন কষ্ট দিবা না। জানি না তোমাদের সম্পর্ক সবাই মেনে নিবে কিনা, তাও আমি বলতে চাই ফারজানার সাথে তোমার বিয়ে হলে নিঝুমের কষ্ট কিছুটা কমাতে পারবে। আর হ্যাঁ, নিঝুমকে তুমি কোনোদিন ভুলতে পারবে না। আর তোমার বাসায় আমিও আজকে যাব, শুধু ফারজানার জন্য তোমার পরিবারের সাথে কথা বলতে, আর এই কথাগুলো বলার ছিল। জি স্যার, আমি সব বুঝতে পারছি। এবার চলো তোমার বাসায় যাওয়া যাক। কথা শেষে আমি আর প্রিন্সিপাল স্যার বাহিরে বের হয়ে ফারজানা আর আন্টিকে ডেকে নিয়ে আসলাম। কলেজ থেকে বের হয়ে অটো গাড়ি নিয়ে মজমপুরে আসলাম সবাই। মজমপুরে এসে আরো বিপদ হয়ে গেল। বাসের জন্য দাঁড়ায় আছি, আর আমাদের বাসায় যাওয়ার যে রাস্তা 1 ঘন্টার রাস্তা, এখন যেতে লাগবে প্রায় 3.5 ঘন্টা। আর হ্যাঁ, এটাই আমাদের কুষ্টিয়ার ডিজিটাল রাস্তা। কিছুক্ষণ পর বাস আসলো, বাসে উঠলাম সবাই, আর ভাঙা রাস্তায় গাড়ি তার নিজ গতিতে চলতে শুরু করলো। এই কি, ফারজানা তো মন খারাপ করে জানালার ধারে বসে আছে। তা দেখে আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার, ও তো মন খারাপ করে আছে, বাসায় যাওয়ার আগেই। আমি দেখতেছি। স্যার তখন ফারজানাকে ডেকে বলল, ফারজানা, কি হয়েছে তোমার? কিছু হয়নি স্যার, কিন্তু আমার খুব ভয় করছে। এখন এইসব ভেবে লাভ নেই। অনেকক্ষণ আসার পরে আমাদের আল্লাহর দরগা বাজারে বাস থামলো, আর আমরা সবাই নেমে পড়লাম, আর ভ্যান গাড়ি করে আমার বাসায় যাচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে আমি মনে হয় কোনো গভীর গর্তে পড়ে আছি। সারা শরীর ঘেমে গেছে ভয়ে। বাসার সামনে এসে সবাই নেমে পড়লাম, আর দেখি আমার আব্বু আম্মু, দাদা দাদি সবাই বাইরে বসে আছে। তাদের সাথে স্যার ম্যাডামের পরিচয় করিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমার রুমের মধ্যে সবাই বসে আছি, সাথে আব্বু আম্মু আছে। আর তখন স্যার বলতে শুরু করলো, আমার বাবাকে বলল, আমরা এসেছি জুনায়েদের বিয়ের ব্যাপারে কথা বলতে। কি বলছেন এসব? এখনই বিয়ে? হ্যাঁ, ওর বিয়ের কথা। না, এত ছোট কালে ওর বিয়ে দেওয়া যাবে না। কেন? ওর তো বয়স হয়েছে, আর মেয়েটাও অনেক ভালো তো। মেয়ে যতই ভালো হোক, আমরা বিয়ে দিতে পারবো না।
ও তো এর খরচ চালাতে পারে না, তারপর বিয়ে হলে কেমনি কি হবে? ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, মেয়ের যা আছে তা দিয়ে ওদের ভালো চলে যাবে। আমার ছেলেকে আমি ঘর জামাই থাকতে দেব না। না, ঘর জামাই থাকবে কেন? আপনার ছেলে এখানেই থাকবে। এই কথাগুলো আমার আব্বু আর স্যার বলতেছে, আর এইদিকে ফারজানার অবস্থা একদম খারাপ। ওর কান্না দেখে আমার আম্মু বলছে, তুমি রান্না করতেছো কেন? না কিছু না, এমনি চোখে কি যেন পড়েছে। তাহলে শোনেন, ফারজানা কেন কান্না করছে। কেন? আসলে জুনাইদের সাথে যে মেয়েটার বিয়ের কথা বলতেছি, সে আর কেউ না, সে হলো ফারজানা। আর এই কথা বলার পরে আব্বু আম্মু সবাই অবাক হয়ে যায়। এই হয় না, কিছুতেই হয় না। কেন হবে না? কারণ জুনাইদের চেয়ে অনেক বড় তো। নিজুম এত বড় ছিল, তাকে তো ঠিকই মেনে নিতেন। হ্যাঁ নিতাম, কারণ মেয়েটা অনেক ভালো ছিল, আর আমার ছেলের জন্য সে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ফারজানা অনেক ভালো একটা মেয়ে, আর জুনায়েদকে কোনোদিন কষ্ট দেবে না আমরা জানার মতে। এটা না হয় সমাজের মানুষ তো এটা নিয়ে অনেক খারাপ কথা বলবে। আমরা যদি ঠিক থাকি তাহলে কে কি বললো তা দেখার বিষয় আমাদের নয়। ফারজানার আম্মু আব্বুকে বলতে লাগলো, দেখেন ভাইজান, আমার মেয়েটা অনেক লক্ষ্যে একটা মেয়ে। ও কোনোদিন বাবার আদর পায়নি। ও ছোট থাকতে মারা গিয়েছে, আর ও সুখের জন্য আমি সব করতে পারি। প্লিজ ভাইজান, আমার মেয়েটাকে একটু আপনাদের ভালোবাসায় একটু ভালোবাসা দিয়েন। এই কথা বলে ফারজানা আর আন্টি কান্না করতেছে, আর আমার আব্বুকে যে যাই বোঝায় তাই বুঝে। তখন আব্বু বলল, কান্না একটু থামানা। আমি না হয় ফারজানাকে মেনে নিলাম, কিন্তু সমস্ত ভালো চোখে দেখবে না। আমি তো বললাম আপনার ঠিক থাকলেই হবে। আচ্ছা, কথা বলতে বলতে তো অনেক রাত হয়ে গেল, এখন এই সব থাক। আজকে আমাদের বাসায় থাকবেন, তারপর কালকে আবার এই নিয়ে কথা হবে, আর কালকে জানাবো কি হবে। আর কালকে জানাবো কি হবে। কথা শেষে রাত্রের খাবার খেয়ে সবাই ঘুমাতে গেল, আর আমি আমার রুমে আসলাম ঘুমাতে। তখনই ফারজানার ডাক, ওই দরজা খোলো। কেন আমি ঘুমাবো? আমিও ঘুমাবো তো। তুমি আম্মুর রুমে ঘুমাও, যাও। ধুর, আম্মুর রুমে খালা আর নানি ঘুমিয়েছে। খালা আর নানি কোথায় থেকে আসলো? তোমার আম্মু ফোন করে ডেকে নিয়ে আসছে। কি হলো, দরজা খোলো। খোলো বলছি, শীত লাগছে তো। দাঁড়াও। দরজা খুলতে এত টাইম লাগে কেন? কার সাথে চ্যাটিং করতেছিলাম? হি হি হি, তুমি চ্যাটের কি বুঝো? বুদ্ধু, আমি এইসব এখন বুঝি, কারণ এরপর থেকে তো এই গল্প পাগলকে দেখে রাখতে হবে। তা কিভাবে বুঝলে? আমার ছোট দেবরের কাছ থেকে শিখেছি, আর এতক্ষণও ফেসবুকে কিভাবে ব্যবহার করতে হয় সব দেখাচ্ছিল। আর তুমি কয়টা মেয়ের সাথে চ্যাটিং করো সব বলল। কি আমি কয়টা মেয়ের সাথে চ্যাট করি? ধুর, তুমি তো চ্যাট করো না, তোমাকে ওরা সব মেসেজ দেয় আর তুমি রিপ্লাই দাও না, তখন অনেকজন তোমাকে হুমকি দেয়। তাই নাকি? তা কেমন হুমকি শুনি? ওই নীলপুরের নামের এই আইডিটা বলেছে তুমি যদি কথা না বলো তাহলে তোমাকে দেখে নেবে বলেছে, আর সে নাকি কুষ্টিয়ার 3 আসনের সাংসদের কোন রিলেটিভ হয়। তুমি এত সব জানলে কিভাবে? ম্যাজিক জানি, যেমন তোমাকে ম্যাজিক করেছি। ধুর, সত্যি করে কও। আরে বদ্ধু, তুমি তো একদিন বলেছিলে আমি যেদিন ফেসবুক বুঝবো সেদিন পাসওয়ার্ড আর ইমেল নাম্বার দিয়ে রেখেছিলে আমার কাছে, আর এতক্ষণ হুসাইনের কাছ থেকে সব শিখে নিলাম। ভালোই করেছো। এইবার ঘুমাতে তো হবে। বাই। ধুর, গল্প করব তো। পারবো না আমি এখন গল্প করতে, আর তুমি আম্মুর রুমে গিয়ে ঘুমাও, আর আমি গেলাম ঘুমাতে। বাই। ধুর, আমি এখানে ঘুমাবো, আর আম্মুর কাছে তো খালা নানি ঘুমিয়ে আছে। আমি কিছু জানি না, তুমি যাও। আর বিয়ের আগে একসাথে ঘুমাতে পারবো না। কেন কেন? বিয়ের আগে একসাথে থাকতে হয় না। ওই তুমি এত লুচ্চা হয়ে যাচ্ছ কেন দিন দিন? মানে খুব সোজা, তুমি এমন ধারণা করতেছো তো সেজন্যই বললাম। ধুর, কি বিপদে পড়লাম। আচ্ছা, কি করলে একসাথে ঘুমাতে পারবো? 3 বার কবুল বলতে হয়। ওকে, কবুল কবুল কবুল। ধুর, শুধু কবুল বললে হবে না তো। থুর, আবার কি করতে হবে? সাক্ষী থাকতে হয় তো। তোর ভালো লাগে না, তুমি ঘুমাও। আমি ওকে জানু, বাই। ওকে বাই। আমার ঘুমানো 1 ঘন্টা হয়নি, ঘুমের দেশে আছি, কিন্তু কি যেন আমার কান ধরে টানতেছে। ধুর, ভালো লাগে না। আর আমি চোখ খুলে দেখি তো অবাক, কারণ আমার প্রাণপ্রিয় ফাজিল বান্ধবীগুলা আমার সামনে বসে খিলখিল করে হাসতেছে, আর আমার জানটুকু হাসতেছে।
আর আমার দিকে চেয়ে আছে এমনভাবে যেন আবার প্রেমে পড়ে যায়। আর আমার বান্ধবীরা এরা হলো রুনা, হিমা, জান্নাত, লাকি, লাবণ্য। ওই ফাজিলেরা, তোরা কোথায় থেকে উড়ে আসলি? সবাই তখন বলে ওঠে, ভাবি আলাদিনের বাতিরে ডাকে, আমরা না এসে থাকতে পারলাম না, হি হি হি। আর তোরা সবাই একসাথে কিভাবে? আমার বাসায় বেড়াতে আসছিল আর ভাবি তখন আমাদের ফোন দেয় আর আমরা খাওয়া দাওয়া মিস করতে চাইনি, চলে আসলাম। হি হি, ভালো করি নাই বলো? খুব ভালো করেছি। এবার যা, আমি ঘুমাবো। কাল যে কি হবে কি জানি। এই আমি এত কষ্ট করে এদের ডেকে আনলাম এমনি নাকি? আমি কি জানি। এরা আমার সাক্ষী, বুঝলা? তোর তুমি এমন কেন? বিয়ে তো হলে 2 দিন পরেই হবে। ধুর, তোমাকে এখন বিয়ে করতে যাচ্ছে কে? তাহলে তোমার সাথে থাকা একসাথে থাকা যাবে না বলে, সেই জন্য, বুঝলা? আমার সব কপাল, আমারে কেউ বিয়ে করতে চায় না রে। জান্নাত, তুমি কাজী হবা আর তোমার সবাই সাক্ষী। আর দাঁড়াও, তোমার ভাইদের ডেকে নিয়ে আসি, তারাও তো সাক্ষী হবে। আল্লাহ, কি জ্বালায় পড়লাম আমি। কবুল পর্ব আর সাক্ষী পর্ব শেষে ওরা সবাই চলে গেল আর আমি আমার রুমে বসে আছি। যাও তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো, আর আমি ঘুমাতে গেলাম সোফাতে। বাই। ওই এত কষ্ট করে কবুল সাক্ষী কেন করলাম? তাড়াতাড়ি বিছানায় বসো। উফ, লাগছে তো। ভালো করে বললেই তো হয় আমি যেতাম। তুমি যে কত ভালো ছেলে আমি সব জানি। ধুর, মাঝখানে কোলবালিশ টানিয়ে ঘুমায় পড়লাম। কিন্তু কিছুক্ষণ পরে দেখছি ফারজানা কান্না করতেছে। ওই, তোমার আবার কি হলো? কান্না কেন করো? কি হলো বলো? আমি আর কি করব? আমি কিছুক্ষণ বসে থাকলাম, আসে নাকি, কিন্তু এখনো আসেনি। এই শীতে এখনো ছাদে দাঁড়িয়ে আছে। আমি আর থাকতে না পেরে ছাদে গেলাম। গিয়ে দেখি দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে, একদম বাচ্চাদের মতো। রাগ তো কমাতে হবে, তাই ওর পেছনে গিয়ে ওর শাড়ির আঁচলের নিচে দিয়ে কোমরে হাত দিলাম। আর তখনই ভূত দেখার মতো ভয় করে উঠল। তুমি কেন এখানে আসছো? আর আমার কোমরে হাত দেওয়ার সাহস কিভাবে হলো? আমার বউয়ের কাছে আমি আইছি, আর আমার বউ, আমি যা মন চাই করতে পারি। বউ না চাই? তুমি তো আমার 3 বার কবুল করা বউ। ধুর, এত সোহাগ করা লাগবে না, যাও তো, আমার ভালো লাগছে না। প্লিজ জানো, চলো, খুব শীত লাগতেছে তো, আমি ঘুমাবো। তোমার শীত লাগলে তুমি যাও, আমি পারবো না। ওকে। রাগের উপর রাগ করলে নাকি অনেক কিছু হয়, তাই রাগ করে রুমে চলে আসলাম। এসে বিছানায় ঘুমানোর ভান করে থাকলাম। কিছুক্ষণ পরে ফারজানা রুমে আসা শব্দ শুনলাম। আমি এখনো ঘুমের ভান করে আছি। ও এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার বুকের উপর শুয়ে পড়ল আর এখনো ফুপিয়ে কান্না করতেছে। এই পাগলিটা, কান্না করছো কেন? কি হলো? আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে? ধুর, তুমি কি বলো? তুমি তো আমার জান পাখি। জান্নাত ছাই। দেখি আমার জানটাকে। তুমি এমন করতেছো কেন? কি করতেছি? এই আমার কপালে চুমু দিলা। এইটা আমার অধিকার। হি হি হি। এত হাসলে দাঁতগুলো সব ভেঙে দিব। তাহলে তুমি বুকরির বউ হয়ে যাবে। জি না, আমি তোমার বউ, এই পিচ্চিটার আদরে বউ। আদরের না ছাই? কি? ঠিকই তো বলেছি, তুমি একটু আদর করো না? এই লুচ্চা, এত আদর খাওয়ার শখ কেন? কি আমি লুচ্চা? যাও, তুমি এই লুচ্চার কাছে থাকতে হবে না। ও দেখি আমার পিচ্চি বড়টা রাগ করেছে। দূর, দাঁড়াও দেখাচ্ছি। না, আপনাদের বলা যাবে না। হয়েছে এবার? খুব হয়েছে। হি হি, আমার আদরে বউ। আমার পাওনা এখনো পাইনি কিন্তু। ওকে। তুমি কত ভালো। উফ, কি হলো? এত জোরে গাল টানে ব্যথা করছে তো। ওকে, ব্যথা কমিয়ে দিচ্ছি। হয়েছে? খুব হয়েছে। তাহলে এবার ঘুমাও। আমার বুকের উপর ফারজানা ঘুমিয়ে গেল আর আমি ওর মায়াবী মুখটা মিস করতে চাই না, তাই ওর দিকে তাকিয়ে আছি। সকালে ঘুম ভাঙলো ফারজানার ডাকে। এই যে স্যার, ঘুম থেকে উঠুন, অনেক বেলা হয়ে গেছে। আর আমি তখন ঘুম চোখেই ফারজানাকে টান দিয়ে আমার নিচে ফেলে দিলাম। এই কি করছো? এইসব সবাই দেখবে তো, প্লিজ ছাড়ো, প্লিজ। ছাড়ুম না আমার বউকে, আমি ধরেছি কার কি। দাঁড়াও দেখাচ্ছি মজা। আর এইদিকে তো আমার অবস্থা খুব খারাপ, অনেকটা কেটে গেছে হাতের কবজিতে। দূর, ভালো লাগে না। এইসব ভাবতে ভাবতে আমার রুমে আব্বু চলে আসছে। এসে আব্বু বলল, আজকে তোদের বিয়ে, তাই কিছু কাজ করা লাগবে, আর এইসব কাজ তুই করবি। যা, আমার উপর বাসটা গেল। এত কাজ আমি পারুম না। কাকে কি বলছি সব এখন আমাকেই করা লাগবে। রুম থেকে বের হয়ে তো আমি অবাক। আমার যত আত্মীয় স্বজন আছে প্রায় সবাই চলে আসছে, আর আমাকে দেখে তো সবাই হাসতেছে।
আমি ফ্রেশ হয়ে বাজারে গিয়ে যা যা লাগবে সব কিনে নিয়ে আসলাম। অনেক জল্পনা কল্পনার পরে আমাদের বিয়েটা হয়ে গেল। আর এখন আমি আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি, আর মনে মনেও ভয়ও পাচ্ছি। অভিজ্ঞতা তো নতুন, হি হি হি। অবশেষে ভয়কে জয় করে রুমে ঢুকলাম, আর দরজা লাগিয়ে দেখি ম্যাডাম থুক্কু বউ আমার ঘুমটা দিয়ে বসে আছে। বিছানা থেকে নেমে সালাম করলো, আর আমি তাকে সবচেয়ে নিরাপদ স্থানে জায়গা দিলাম। মানে বোঝেন নাই? আরে আমার বুকে টেনে নিলাম, ওকে কোলে তুলে নিয়ে বিছানায় গেলাম। তখনও বলল, সারা জীবন এমন প্রতিটা রাত আমায় কোলে তুলে বিছানায় নিয়ে যাবা তো? আমার জান পাখিকে সারা জীবন এমন করে ভালোবাসবো। আমার পিচ্চি বর, আই লাভ ইউ। আই লাভ ইউ টু ম্যাডাম। তুমি আবার ম্যাডাম বললা কেন? দূর, মুখ দিয়ে ভুল করে বের হয়ে গেছে, সরি বাবু। এই যে কান ধরছি। কান ধরতে হবে না। তাহলে কি ধরবো? কেন এখন থেকে সারা জীবন আমায় ধরে রাখবা? দাঁড়াও 1 মিনিট বলেই ল্যাপটপটা ওপেন করলাম। এই তুমি এখন এটা ওপেন করলে কেন? আরে আমাদের বিয়ের খবর আমার পাঠকদের জানাতে হবে না? কোন জায়গার পাঠক? আমার একটা ছোট গল্পের পেজ আছে, সেখানে সবাই আমার গল্প পড়ে। তা তোমার পেজের নাম কি? আমার লেখা গল্প যত এই পেজ। তা আমার লেখা গল্প যত এই পেজে আমায় অ্যাড করবা না? করবো তো, আর এই পেজ তো এখন থেকে তোমার। কথাগুলো শেষে ল্যাপটপটা রেখে দিলাম। আজকে আমার অনেক আনন্দ লাগতেছে, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমারও খুব খুশি লাগছে। আমি তোমায় খুব ভালোবাসি জুনায়েদ, আমাকে ছেড়ে প্লিজ চলে যেও না। এই পাগলি, আজকে কান্না করছো কেন? আজকে তো আমাদের খুশির দিন। খুব ভয় তুমি যদি আমায় ছেড়ে যাও। ধুর, আমি তো বললে চলে যেতে পারবো না। আর তুমি তোমার দেনমোহর যেন কি চেয়েছিলে? তুমি যদি আমায় কোনোদিন ডিভোর্স দিয়ে দাও, আমি দেনমোহর হিসাবে তোমাকে নিয়ে নিব। তাহলে কেমনে চলে যাব? তাও আমার ভয় হয়, কারণ তুমি আমার 5 বছরের ছোট। আমি কি এইসব কথা বলি বলো? না। তাহলে এই কথা বাদ দাও আর কান্না থামাও। ও বউ, কি? আমায় একটু আদর করো না। কি? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। এইবার আসো, আদর করি। আমি যাইতে পারুম না। কেন, আদর খাবা না? না, শখ মিটে গেছে। কেন? এই যে তুমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছো, আমার খুব ভালো লাগছে। থুর, তুমি আমায় একটু রাগ করে থাকতে দিবা না। তোমার এই লুচ্চা মার্কা হাসি আমায় শেষ করে। কি আমি লুচ্চা? তোমার সাথে কথা নাই, যাও। ওলে আমার পিচ্চি বড়টা রাগ করেছে দেখি। কি? আমি রাগ করেছি। ও তাই? তাহলে কি করলে রাগ ভাঙবে? থাক, বলবো না। বললেই তো লুচ্চা বলবা। ধুর, আমি তো জানি তুমি কত ভালো ছেলে, আর তাই তোমার হাতে আমাকে সঁপে দিয়েছি সারা জীবনের জন্য। আর তুমি শুধু আমার সাথে লুচ্চামি করবা। আবার লুচ্চা বললা? ধুর, কান্না করো কেন? নিশ্চুপ। কি হলো, কথা বলো। নিশ্চুপ। দাঁড়াও, মজা দেখাচ্ছি কথা না বলার। ওর কথা বলাও সারা, আর আমি মনে হয় কোন স্বর্গে হারিয়ে গেলাম, আর বাকিটা ইতিহাস। আরে আপনারা এখনো কি করতেছেন? যান যান, আজকে আমাদের বাসর রাত। এখন আমি আর আমার ম্যাডাম তুকু ফারজানা থাকবো, মানে আমি আর আমার বউ।